বাইরে দাঁড়িয়ে থাকা ট্রেন অ্যাটেন্ডেন্ট যাত্রীদের টিকিট পরীক্ষা করছিল। ঠিক তখনই তার নজর এড়িয়ে এক মেয়ে অত্যন্ত দ্রুত বেগে ট্রেনের ভেতর উঠে পড়ে। মেয়েটি দরজার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্রণায় ছটফট করছিল। বাইরে আর কাউকে না দেখে অ্যাটেন্ডেন্ট দরজা বন্ধ করার সংকেত দেয়। দরজা বন্ধ হতেই বাইরে এক ভয়াবহ দৃশ্য চোখে পড়ে। সিঁড়ির ওপর প্রচুর ভিড় ছিল, যেন ওয়েটিং এরিয়ায় দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ট্রেন চলতে শুরু করে। একটি ছোট মেয়ে জানলার বাইরে তাকিয়েছিল। ঠিক তখনই ট্রেন অ্যাটেন্ডেন্টকে হঠাৎ কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এটি দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। সে তার বাবাকে বিষয়টি জানাতে চায়, কিন্তু তার বাবা তখন ঘুমাচ্ছিল। এমন সময় মেয়েটি দেখে যে এক যাত্রী অ্যাটেন্ডেন্টকে এসে জানালেন যে কেউ একজন টয়লেটের ভেতর চিৎকার করছে। কৌতূহলী হয়ে মেয়েটিও তাদের পিছু পিছু যায়। অ্যাটেন্ডেন্ট যখন দরজা খোলে তখন ভেতরে দেখা যায় এক ভিখারি থরথর করে কাঁপছে। অ্যাটেন্ডেন্ট তার টিকিট দেখতে চাইলে ভিখারিটি পাগলের মতো আচরণ করতে থাকে, যেন সে কোনো এক ভয়াবহ কিছুর শিকার হয়েছে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের অন্য একটি বগিতে সেই ভাইরাসে আক্রান্ত মেয়েটি নিজের পায়ের মোজা দিয়ে উরু শক্ত করে বাঁধছিল। সে বুঝতে পারছিল যে সে খুব দ্রুত নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, আর ঠিক তাই হলো। কয়েক মিনিট পর সে টলতে টলতে কামরার ভেতর পৌঁছায়। তাকে তখন অত্যন্ত অদ্ভুত দেখাচ্ছিল, যেন তার শরীরের ওপর তার আর কোনো অধিকার নেই। অবশিষ্ট শক্তি দিয়ে কামরার দরজা খোলার পর সে আর নিজেকে সামলাতে পারল না। মেয়েটি সজোরে দেয়ালে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ট্রেনের অন্য যাত্রীরা তখনও জানে না যে এই ট্রেনটি খুব শীঘ্রই একটি মৃত্যুপুরীতে পরিণত হতে চলেছে। এদিকে সুয়ান টয়লেটে যেতে চেয়েছিল, কিন্তু সে যখন দরজা খুলতে যায় এক ব্যক্তি তাকে আটকে দেয়। ওই ব্যক্তি সুয়ানকে বলে তার স্ত্রী ভেতরে আছে, তাই সে যেন পেছনের বগির টয়লেটে যায়। একই সময় একজন নারী ট্রেন অ্যাটেন্ডেন্ট চেকিং করছিলেন। তখনই তার নজরে পড়ে মাটিতে পড়ে থাকা সেই মেয়েটি। মেয়েটির অবস্থা দেখে সে দ্রুত তার সহকর্মীতে ডাকে। ঠিক তখনই সুয়ানের বাবার ঘুম ভেঙে যায়। সে দেখে সুয়ান সেখানে নেই। সেই নিস্তব্ধতার মাঝে হঠাৎ করিডোর দিয়ে ট্রেন অ্যাটেন্ডেন্টের দ্রুত ছুপে যাওয়ার শব্দ শুনে বুঝতে পারে কোনো একটা এমার্জেন্সি অবস্থা তৈরি হয়েছে। সে তড়িঘড়ি করে তার মেয়েকে খুঁজতে শুরু করে। পেছনে বসে থাকা সমস্ত যাত্রী আতঙ্কে টিভির পর্দায় চলতে থাকা জরুরি খবরের দিকে তাকিয়েছিল। মেঝেতে পড়ে থাকা মেয়েটিকে দেখে ট্রেনের নারী অ্যাটেন্ডেন্টও খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে ইন্টারকমের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। সে যখন তার সহকর্মীর আসার অপেক্ষা করছিল, তখনই হঠাৎ মেয়েটি পুরোপুরি সংক্রমিত হয়ে এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। অ্যাটেন্ডেন্টের ডাকে সাড়া না পেয়ে পুরুষ অ্যাটেন্ডেন্ট যখন সেখানে ছুটে আসেন, ততক্ষণে নারী অ্যাটেন্ডেন্টের সাথে অঘটন ঘটে গেছে। খেলোয়াড়দের কামরায় দেখা যায় জম্বিটি নারী অ্যাটেন্ডেন্টের পিঠের উপর চড়ে বসেছে। অ্যাটেন্ডেন্ট নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল এবং যাত্রীদের কাছে সাহায্য চাইছিল, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি মাটিতে পড়ে যায়। এর মধ্যেই মেয়েটি অন্য এক যাত্রীকে নিজের শিকার বানিয়ে ফেলে। যখন তাইজুন তার বন্ধুর সাহায্যে এগিয়ে আসে, তখনই তার গার্লফ্রেন্ড মেঝেতে সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখে। ম্যানেজার যখন সেখানে পৌঁছায়, আতঙ্কিত যাত্রীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কয়েক মিনিটের মধ্যেই পুরো কামরা জম্বিতে ভরে যায়। জম্বিতে রূপান্তরিত হওয়া সেই নারী অ্যাটেন্ডেন্টকে যাত্রীদের কামরাতে দেখে ম্যানেজার পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে সে সেখান থেকে দৌড়ে পালায় এবং অন্যদেরও পালানোর ইশারা করে। সুজনকে খুঁজতে থাকা তার বাবা এক যাত্রীকে দৌড়াতে দেখে, কিন্তু তিনি তখনও কিছুই বুঝতে পারেননি। সামনের বগিতে ভিড় দেখে সে সেখানে পৌঁছান। সেখানে এক অ্যাটেন্ডেন্ট যাত্রীদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করছিল। তখনই এক জম্বি তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে এক নারী যাত্রীর নড়ার সাহসটুকুও পাননি এবং তিনিও অন্য এক জম্বির শিকারে পরিণত হয়। এই মুহূর্তে মেয়েটির বাবা, যার নাম সিয়ক, সবটা বুঝতে পারে। সে সুহনকে নিয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। এখন পেছনের সমস্ত কামরা জম্বিদের দখলে। অন্যদিকে ডং সামনে টয়লেটের কাছে ছিল। সে লোকজনকে পালাতে দেখে তার স্ত্রীকে বাইরে ডেকে আনে। তখনই তারা দেখে সামনে জম্বি দাঁড়িয়ে আছে এবং সিয়ক তাদের মাঝে ফেঁসে গেছে। ডং তখনও ঠিক কী ঘটছে বুঝে উঠতে পারেনি। পরিস্থিতি পরখ করতে সে জম্বিতে পরিণত হওয়া লোকটিকে জাপটে ধরে, কিন্তু হঠাৎ সেই জম্বিটি তার উপরই হামলা করে বসে। জম্বিদের মনোযোগ অন্যদিকে ঘুরতে দেখে সিয়ক দ্রুত তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ডং তার অসীম শক্তি দিয়ে জম্বিগুলোকে একটি ছোট ঘরে আটকে ফেলে। মেঝেতে পড়ে থাকা মানুষটিকে জম্বিতে বদলে যেতে দেখে ডং ভয় পেয়ে যায়। সে চিৎকার করে তার স্ত্রীকে ওখান থেকে পালাতে বলে। ওদিকে পেছনের দিক থেকে একদল জম্বি তেড়ে আসছিল, তাই ডং নিজেও দ্রুত ছুটতে শুরু করে।
ততক্ষণে সিয়ক তার মেয়েকে নিয়ে ট্রেনের একটি নিরাপদ বগিতে পৌঁছে যায়। সেখানে সবাই টিভিতে বিপদের খবর দেখছিল। যখন তারা দেখে অন্য যাত্রীরা প্রাণ বাঁচাতে দৌড়ে আসছে, তখন তারা বুঝতে পারে টিভিতে যা দেখানো হচ্ছে ট্রেনের ভেতরেও ঠিক তাই ঘটছে। ডং আর তার স্ত্রী যখন জম্বিদের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিলেন, তখন ট্রেনের ভেতর থাকা এক স্বার্থপর বুড়ো চিৎকার করে দরজার সুইচ বন্ধ করে দিতে বলে, কিন্তু দরজাটি মাঝপথে আটকে যায়। সিয়ক খেয়াল করেন যে ওপরের একটি সুইচ আটকে আছে। তিনি সুইচটি ঠিক করলেও সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করেনি, কারণ তিনি ডং আর তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। ওই বুড়ো লোকটা অন্য যাত্রীদের খেপিয়ে তোলে এবং সিয়ককে বাধ্য করে দরজা বন্ধ করতে। ফলে ডং আর তার স্ত্রী জম্বিদের মাঝে আটকা পড়ে যায়। নিজের স্ত্রীকে বাঁচাতে ডং একাই জম্বিদের সাথে লড়াই করতে থাকে। সে ভেবেছিল ট্রেনের ভেতরের লোকজন হয়তো দরজা খুলে দেবে, কিন্তু কেউ সাহায্য করেনি। শেষ পর্যন্ত ডং নিজেই গায়ের জোরে দরজা খুলে ভেতরে ঢোকে। সিয়ক লক্ষ্য করে জম্বিরা দরজা খুলতে জানে না, তাই সে ডংকে বলে দরজাটা যেন না আটকানো হয়। তখন ডংয়ের স্ত্রী বুদ্ধি খাটিয়ে জল আর খবরের কাগজ দিয়ে কাঁচের দরজাটা ঢেকে দেয়। ভেতরের দৃশ্য দেখতে না পেয়ে জম্বিরা শান্ত হয়ে যায়। এরই মধ্যে ট্রেনের কন্ডাক্টর ঘোষণা করে যে বাইরে দাঙ্গা চলায় ট্রেন পরের স্টেশনে থামবে না। কিন্তু ওই স্বার্থপর বুড়ো লোকটা টাকার লোভ দেখিয়ে কন্ডাক্টরকে বলে ট্রেন যেন অবশ্যই থামানো হয়। ঠিক সেই সময় সিয়কের কাছে তার বৃদ্ধা মায়ের ফোন আসে। বাড়িতে অনেক জম্বি ঢুকে পড়েছিল এবং তার মাকেও জম্বি কামড়ে দিয়েছে। মা ফোনে সিয়ককে বলে নিজের ও নিজের মেয়ের খেয়াল রাখতে। কথা বলতে বলতেই মায়ের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং তিনি জম্বি হয়ে যায়। ফোনটি কেটে যায়। সিয়ক কিছুই করতে পারছিল না, শুধু নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না ছাড়া। ঠিক তখনই ট্রেনটি হঠাৎ এক বিকট শব্দে এমার্জেন্সি ব্রেক কষে থেমে যায়। ট্রেনটি যখন পরবর্তী একটি স্টেশনের ওপর দিয়ে যাচ্ছিল, তখন দেখা গেল বাইরে প্রচুর মানুষ জানলায় ধাক্কা মারছে। তারা সবাই আসলে জম্বি। এই ভয়ানক দৃশ্য দেখে সিয়ক দ্রুত তার মেয়েকে জড়িয়ে ধরে। চারদিকে তখন চরম আতঙ্ক। এরই মধ্যে কোরিয়ান সরকার ঘোষণা করে যে পুরো দেশে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে এবং কেউ যেন ঘর থেকে বাইরে না বেরোয়। ট্রেনের কন্ডাক্টর যাত্রীদের জানান ট্রেনটি পরের ডেইজন স্টেশনে থামবে, কারণ সেখানে সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। এরপর ডংয়ের স্ত্রী সুহনকে একটি লজেন্স দেয় এবং তার পেটে থাকা বাচ্চার নড়াচড়া অনুভব করায়। এতে সুহনের সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সিয়ক তার একজন প্রভাবশালী গ্রাহককে ফোন করে। সেই অফিসার তাকে গোপন তথ্য দেয় যে ডেজন স্টেশনে সব যাত্রীকে কোয়ারেন্টাইন করা হবে। তাই অফিসার সিয়ককে পরামর্শ দেয়, তুমি মেন গেট দিয়ে বেরিও না, পেছনের দিকের গেট দিয়ে বেরো, সেখানে আমার লোক থাকবে। সিয়ক যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখে সেই ভিখারিটি পাশেই বসে আছে। সিয়ক ভাবে ভিখারিটা হয়তো কিছু শোনেনি, কিন্তু আসলে সে সব শুনেও না শোনার ভান করছিল। ট্রেন যখন স্টেশনে থামে, চারদিকে ছিল নিস্তব্ধতা। যাত্রীরা খুব সাবধানে ট্রেন থেকে নামতে শুরু করে। সেই স্বার্থপর বুড়ো লোকটা তখন কন্ডাক্টরকে গিয়ে বলে পুরো শহর এখন বন্ধ, শুধু বুসান শহরই এখন নিরাপদ। সে কন্ডাক্টরকে বলে ট্রেনের ইঞ্জিন আলাদা করে তাকে একাই যেন বুসানে নিয়ে যাওয়া হয়। কিন্তু কন্ডাক্টর তার কথা পাত্তা না দিয়ে অন্য যাত্রীদের সাহায্য করতে চলে যায়। যাত্রীরা যখন বাইরে বেরোচ্ছিল, তখন কোথাও কোনো সেনা সদস্যকে না দেখে তারা অবাক হয়ে যায়। সিয়ক তখন তার অফিসার বন্ধুর দেওয়া সেই গোপন পথ পেছনের দিকের গেট দিয়ে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে রেলিংয়ের ওপর নিষিদ্ধ লেখা থাকলেও তিনি ভেতরে ঢুকে পড়েন। এটি দেখে ডং আর তার স্ত্রী অবাক হয়ে যায়। সুজন তখন তার বাবাকে জিজ্ঞেস করে তারা কেন সবার সাথে না গিয়ে আলাদা পথে যাচ্ছে। ঠিক সেই সময় সেই ভিখারিটিও তাদের পিছু পিছু সেখানে চলে আসে। তখন সে বলে, আমি সব কথা শুনে ফেলেছি, আমি জানি বাকিদের আলাদা রাখা হবে। এটা শুনি সুজন তৎক্ষণাৎ বাকিদের সতর্ক করতে যাবে বলে, কিন্তু সিয়ক তাকে থামিয়ে বলে এখন অন্য কারোর কথা না ভেবে শুধু নিজের কথা ভাবা উচিত। এই স্বার্থপরতা সুহানকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে আপনি শুধু নিজের কথাই ভাবেন। ওদিকে ট্রেন থেকে নামার পর ডংয়ের কিছু একটা অদ্ভুত লাগে। যেই সে এসকেলেটর দিয়ে নিচে নামে, দেখে সমস্ত সৈন্য সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু পরক্ষণেই তারা অদ্ভুতভাবে পেছন দিকে ঘুরতে শুরু করে। আসলে সেনাবাহিনী নিজেরাই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। ডং তার স্ত্রীকে নিয়ে এসকেলেটর থেকে লাফিয়ে কোনো মতে পালিয়ে বাঁচে, কিন্তু যারা সময় মতো পালাতে পারে না তারা মুহূর্তের মধ্যেই জম্বিদের শিকারে পরিণত হয়। সেই সময় জম্বিদের একটি দল সুহানের কাছে পৌঁছে যায়। জম্বিরা যেই তার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, সেই মুহূর্তে ডং সেখানে দেবদূতের মতো চলে আসে। সুহান অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। পুরো করিডোর তখন জম্বিতে ভরে গিয়েছে এবং লোকজন প্রাণ ভয়ে প্ল্যাটফর্মের দিকে দৌড়াচ্ছিল। বেসবল খেলোয়াড়রা সবাইকে তাড়াতাড়ি ট্রেনের দিকে পালাতে বলছিল, কিন্তু সিয়ক বিপদে পড়ে যায়। একটি জম্বি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে জম্বিটির মুখে একটি বই গুজে কোনো মতে নিজেকে বাঁচায়।
এরই মাঝে ডং একটি ডান্ডা দিয়ে দরজা আটকে জম্বিদের গতিরোধ করে, তবে তারা সেখান থেকে পালিয়ে না গিয়ে অন্যদের সাহায্য করে। তখনই বিপুল সংখ্যক জম্বি সেখানে চলে আসে। সিওক স্টেশনে পৌঁছানো মাত্রই সবাই মিলে ট্রেনের প্রধান দরজা বন্ধ করে দেয়, কিন্তু জম্বিদের সংখ্যা ক্রমাগত বাড়ছিল বলে তাদের আটকে রাখা অসম্ভব হয়ে পড়ছিল। ওদিকে যারা ট্রেনের কাছে পৌঁছেছিল তারা তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে যায়, কিন্তু সেখানেও জম্বি ছিল। কন্ডাক্টর নিজের কেবিনের দিকে ছুটতে শুরু করে এবং বাকিরা পেছনের যাত্রীদের তাড়াতাড়ি আসতে বলে, কিন্তু সেই স্বার্থপর বৃদ্ধ লোকটি সুযোগ পেলেই দরজা বন্ধ করে দেওয়ার ধান্দায় ছিল। ট্রেন কন্ডাক্টর কেবিনে গিয়ে জানলা খুলে যাত্রীদের জন্য অপেক্ষা করতে লাগে। তখনই হঠাৎ উপরের জানলা ভেঙে জম্বিদের একটা দল নিচে পড়ে যায়। একজন বৃদ্ধা জম্বিদের নিচে চাপা পড়ে যায়। তিনি দেখে যে হাড়গোড় ভেঙে যাওয়া সত্ত্বেও জম্বিগুলো তখনও মানুষের ওপর আক্রমণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই মহিলাকে দুজন মানুষ তাড়াতাড়ি ট্রেনের ভেতরে তুলে নেয়। প্রচণ্ড হুড়ুহুড়ির কারণে যে যেরকমই সুযোগ পেয়েছে সে সেই বগিতে উঠেছে। গর্ভবতী মহিলাটি জম্বিদের দেখে দরজা খোলার চেষ্টা করছিল। সে ছোট মেয়েটি এবং অন্য একজন মহিলাকে সাহায্য করছিল, কিন্তু যেই সে দরজা বন্ধ করার চেষ্টা করে তখনই দেখে যে আসলে সে কোনো জম্বি ছিল না, বরং একজন ভিখারি ছিল। দেখতে দেখতে বেশিরভাগ মানুষই ট্রেনে উঠে পড়েছিল। তখনই একজন স্বার্থাপর বৃদ্ধ লোক কন্ডাক্টরের শার্ট ধরে তাকে ধমক দিয়ে বলে, এখনই ট্রেন চালাতে হবে। নিরুপায় হয়ে কন্ডাক্টর ট্রেন মাস্টারকে ট্রেন ছাড়ার সংকেত দিতে বাধ্য হয়, কিন্তু তখনও কিছু মানুষ হলের দরজায় দাঁড়িয়ে জম্বিদের আটকে রেখেছিলেন। ওরাই ছিলেন ট্রেনের আসল সাহসী পুরুষ। তারা যদি সেখানে দাঁড়িয়ে পথ না আটকাতেন তবে হয়তো ট্রেনের কেউই সুস্থভাবে রক্ষা পেত না। তারা প্রাণপণ শক্তি দিয়ে কাঁচের দরজা বন্ধ করে রাখার চেষ্টা করলেও দ্রুত বুঝতে পারে এটি বেশিক্ষণ টিকবে না। তাই তারা কোনো কথা না বাড়িয়েই দৌড়ে ট্রেনের দিকে পালানোর সিদ্ধান্ত নেয়। ট্রেনের গতি তখন ধীর ছিল। কয়েকজন খেলোয়াড় ট্রেন ধরার জন্য দৌড়ালেন, কিন্তু নিচে নামতেই জম্বিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। একদিকে পেছনে তেড়ে আসা জম্বিদের দল আর অন্যদিকে সামনে ছেড়ে যাওয়া ট্রেন। এক ভয়াবহ পরিস্থিতি। ট্রেনের গতি কম থাকায় শেষ মুহূর্তে দুজন ট্রেনে উঠে পড়ে। সিওক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, কিন্তু বিপদ দেখে ডং পিছিয়ে গিয়ে ঢাল তুলে ধরে যাতে জম্বিরা আসতে না পারে। শেষ পর্যন্ত সিয়কের সাহায্যে ডংও ট্রেনে উঠে পড়ে। এই বিপদের মুহূর্তে দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব হয়ে যায়। তখনই কন্ডাক্টর রেলওয়ে কেন্দ্রের সাথে যোগাযোগ করে এবং পথে কোনো নিরাপদ স্টেশন না পেয়ে ট্রেনটিকে সরাসরি বুসানের দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় সবাই ট্রেনের আলাদা আলাদা বগিতে আটকা পড়েছিল। ডংয়ের স্ত্রী ফোন করতে চেয়েছিল, কিন্তু ভিখারিটি তাকে থামিয়ে দেয়, কারণ সে দেখে তাদের ডানে ও বামে উভয় দিকে জম্বিতে ভর্তি। তারা চারজন ট্রেনের দরজার মাঝখানের সরু জায়গায় ফেসে গিয়েছিল, তবে তারা কোনো শব্দ না করায় জম্বিরা তাদের দেখতে পায়নি। এখন তাদের কাছে লুকানোর জন্য ট্রেনের বগির দুই পাশে থাকা টয়লেট ছাড়া আর কোনো জায়গা ছিল না। তারা খুব সাবধানে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক যখন মহিলাটি ভিখারিটিকে তাড়াতাড়ি আসার ইশারা করে তখনই একটি জম্বির নজর তাদের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে এক ঝাঁক জম্বি তাদের দিকে তেড়ে আসে এবং টয়লেটের ভেতরে থাকা তিনজনের জীবন চরম বিপদের মুখে পড়ে যায়। তখনই জিন হিকে তার বয়ফ্রেন্ডে ফোন করে সে জানতে পারে সে ঠিক আছে। ওদিকে ডংও ব্যাকুল হয়ে তার স্ত্রীকে ফোন করে। আতঙ্কিত হয়ে সে জানায় সে বাচ্চাটির সাথে ১৩ নম্বর বগিতে আটকে পড়েছে এবং তাদের সাহায্য প্রয়োজন। এদিকে ছেলেটি বলে বাকি যাত্রীরা ১ থেকে ৫ নম্বর বগিতে রয়েছে, অথচ তারা নিজেরা এখন ৯ নম্বর বগিতে আছে। নিজেদের প্রিয়জনদের কাছে পৌঁছানোর জন্য তারা তিনজন এই ভয়ঙ্কর জম্বিদের মাঝখান দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনটি যখন হঠাৎ একটি সুড়ঙ্গে প্রবেশ করে তখন ডং এক পরিকল্পনা করে। সে সামনে দাঁড়িয়ে আক্রমণ সামলাতে লাগে এবং বাকি দুজন তাকে পেছন থেকে কভার দিতে লাগে। তারা তখন ১০ নম্বর কামরায় ছিল এবং তাদের প্রথম লক্ষ্য ছিল ১৩ নম্বর কামরায় পৌঁছে আটকে পড়া মানুষদের উদ্ধার করা। তিনজন মিলে জম্বিদের ধাক্কা দিয়ে সরিয়ে ১০ নম্বর কামরা পার হয়ে যায়, কিন্তু যেই তারা ১১ নম্বর কামরায় ঢোকে তৈজুন হঠাৎ হক্কাবক্কা হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তার সামনে যারা জম্বি হয়ে দাঁড়িয়েছিল তারা সবাই তার বন্ধু। নিজের পুরনো বন্ধুদের আঘাত করার জন্য সে হাত তুলতে পারে না। ডং একাই আক্রমণ শুরু করে, তাদেরকে এক এক করে মারতে থাকে। বন্ধুদের প্রতি মায়ার কারণে তৈজুন তখনও কোনো পদক্ষেপ নিতে পারছিল না, যার ফলে জম্বিরা সিওক এবং ডংকে কাবু করতে শুরু করেছিল। ঠিক সেই সময় ট্রেনটি আবারও একটি সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। এখানে তারা এক অদ্ভুত জিনিস দেখে। অন্ধকারে জম্বিরা আক্রমণ করা বন্ধ করে দিয়েছে। তারা অবাক হয়ে দেখে সুড়ঙ্গের অন্ধকারে জম্বিরা দেখতে পায় না। সিওক এটি পরীক্ষা করার জন্য র্যাক দিয়ে শব্দ করে দেখে জম্বিরা তৎক্ষণাৎ শব্দের দিকে ছুটে যাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা ওই বগি পার হয়ে যায়।
12 নম্বর বগিতে ঢোকার সময় সুকু একটি বুদ্ধি বের করে। সে ডংয়ের মোবাইলটি নিয়ে নিজের নম্বর সেভ করে। ট্রেনটি পুনরায় সুড়ঙ্গে প্রবেশ করতেই তারা অন্ধকারে নিঃশব্দে জম্বিদের পেছনের সিটগুলোতে পৌঁছে যায়। সিওক ডংয়ের মোবাইলটি জম্বিদের পেছনে রেখে নিজের ফোন থেকে তাতে কল দেয়। রিংটোনের শব্দ শুনে জম্বিরা বিভ্রান্ত হয়ে সেদিকে ছুটে যায়। এই সুযোগে তারা চতুরতার সাথে 12 নম্বর বগি পেরিয়ে 13 নম্বরের সামনে পৌঁছে যায়। সেখানে ডংয়ের স্ত্রী, দাদিমা এবং সুজান সেই ভিখারি লোকটির সাথে বাথরুমে আটকে ছিল। ডংকে দেখে তার স্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়ে, আর সুজানও তার বাবাকে ফিরে পায়। জম্বিরা তাদের থেকে কিছুটা দূরে ছিল এবং সুড়ঙ্গ শেষ হতে যাচ্ছিল। জম্বিরা দেখার আগেই তারা সবাই দ্রুত টয়লেটের ভেতর ঢুকে পড়ে। তারা ঘড়িতে দেখে পরবর্তী সুড়ঙ্গ আসতে আরও 2 মিনিট বাকি। এদিকে জিনহি তৈজুনের মেসেজ পায় তারা সবাই 15 নম্বর বগিতে দেখা করতে আসছে। জিনহি সবাইকে এই সুখবর দিলেও পাশের সেই স্বার্থপর বৃদ্ধ লোকটি আতঙ্কিত হয়ে পড়ে। সে সবার মনে বিষিয়ে দেয় যে এত জম্বির মাঝ থেকে কোনো সংক্রমণ ছাড়া ফিরে আসা অসম্ভব। তার কুযুক্তিতে ট্রেনের অন্য যাত্রীরাও বিশ্বাস করতে শুরু করে যে সিওকরা হয়তো ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। জিনহি কন্ডাক্টরকে অনুরোধ করলেও সে কিছুই করতে পারে না। ট্রেনটি যখন আবার সুড়ঙ্গে প্রবেশ করে তখন সিওক দেখে যে করিডোর জম্বিতে ঠাসা। সে জিনিসপত্র রাখার র্যাকের ওপর দিয়ে যাওয়ার বুদ্ধি দেয়। তারা সবাই নিঃশব্দে র্যাকের ওপর দিয়ে হামাগুড়ি দিতে থাকে। পথ পরিষ্কার করার জন্য সিওক একটি ব্যাগ পেছনে ছুঁড়ে মারে, যাতে জম্বিরা শব্দের দিকে আকৃষ্ট হয়। এরপর সিওক সুহানকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত নামার সময় সেই ভিখারি লোকটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দে জম্বিরা সতর্ক হয়ে যায় এবং তাদের দিকে তেড়ে আসে। সিওক বাধ্য হয়ে আগে তার মেয়েকে এগিয়ে দিল এবং নিজে ভিখারি লোকটিকে সাহায্য করতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে পড়ে। জম্বিরা দ্রুত তাদের দিকে ধেয়ে আসতে থাকে। দুজনেই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। তখন ডং তাদের তাড়াতাড়ি আসার ইশারা করে। সিওক লোকটিকে বলে 3 গোনার সাথেই তাকে দৌড়াতে হবে। কিন্তু তখনই জম্বিরা পাগলের মতো তাদের তাড়া করতে শুরু করে। তারা ভেতরে আসতেই ডং দরজা বন্ধ করে দেয়, যার ফলে জম্বিরা দরজার ফাঁকে আটকে যায়। ডং অর্ধেক খোলা দরজাটি শক্ত করে ধরে রাখে। অন্যদিকে সিওক 15 নম্বর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সামনের কামরার দরজাটি খুলে না। সিওক প্রাণপণ শক্তিতে দরজা টানতে শুরু করে। তৈজুন তাড়াতাড়ি তার সঙ্গীকে ফোন করে। সে জানত না যে সামনের বগিতে লোকেরা ইচ্ছা করে দরজা বন্ধ করে রেখেছে এবং জিনহিকে জিম্মি করে ফেলেছে। জিনহির ফোন বাজতেই স্বার্থপর কিম সেটা লাথি মেরে ভেঙে দেয়। দরজা খুলছে না দেখে সিওক দ্রুত ডংকে সাহায্য করতে ছুটে যান। এদিকে তৈজুন সর্বশক্তি দিয়ে কাঁচের দরজা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু দরজাটি ছিল অত্যন্ত মজবুত। ওদিকে ডং গায়ের জোরে বাইরের দরজাটি ধরে রেখেছিল যাতে জম্বিরা ভেতরে আসতে না পারে। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সিওক দেখে ডংয়ের হাতে জম্বির দাঁতের গভীর কামড়ের দাগ। একদিকে তৈজুন পাগলের মতো কাঁচের ওপর আঘাত করছিল, আর অন্যদিকে সামনের কামরার লোকেরা তাদের অসহায়ত্ব দেখে আড়ালে হাসছিল। দেখতে দেখতে কাঁচের দরজাটি যখন প্রায় ভেঙে যাচ্ছিল, তখনই ম্যানেজার কিম এবং বাকিরা মিলে সেই কামরার দরজাটি ভেতর থেকে আরও শক্ত করে আটকে দিতে থাকে। ওই নির্মম লোকগুলো একবারও ভাবল না যে তৈজুলের হাত দরজায় আটকে আছে। বেশি জোরে চাপ দিলে হয়তো হাতটি শরীর থেকে বিচ্ছিন্নই হয়ে যেত। ঠিক সেই সময় একজন বৃদ্ধা মহিলা তার বোনকে কাঁচের অপারে দেখতে পায়। তিনি ভিড় ঠেকানোর জন্য দৌড়ালেন এবং জিনহি সুযোগ বুঝে কন্ডাক্টরের হাতে কামড় দিয়ে নিজেকে মুক্ত করে মহিলার সাহায্যে এগিয়ে যায়। কিন্তু একজন লোক ওই বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আক্রান্ত ডংকে দেখে তার গর্ভবতী স্ত্রী পুরোপুরি ভেঙে পড়ে। তিনি চেয়েছিলেন তার সন্তান অন্তত একবার তার বাবার মুখ দেখতে পারে। শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে ডং সিয়ককে অনুরোধ করে তার স্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যেতে। পুরোপুরি জম্বি হওয়ার ঠিক আগ মুহূর্তে সে তার অনাগত সন্তানের নাম রাখে। তখনই কাজটি চুরমার হয়ে ভেঙে গেল এবং ডং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত জম্বিদের আটকে রেখে অন্যদের প্রাণ বাঁচিয়ে দিয়ে নিজে হারিয়ে গেল। জম্বিদের সংখ্যা কোনোভাবেই কমছিল না, আর ওদিকে কামরার ভেতরে কিম তার সর্বশক্তি দিয়ে দরজা আটকে রেখেছিল যাতে সিয়করা ভেতরে ঢুকতে না পারে। অবশেষে সিয়ক দরজা খুলে সবাইকে ভেতরে ঢুকায়, কিন্তু হতাশ বৃদ্ধা মহিলাটি তার বোনকে হারিয়ে আর বাঁচতে চাইলেন না। তিনি জম্বিদের নিজের উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ করে দিলেন। সিয়ক ক্ষোভে ফেটে পড়ে এবং কিমকে এক জোরালো ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে জিজ্ঞেস করে, কেন এমন করলে? কিম তার কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার বদলে উল্টো সিয়কের ওপর দোষ চাপাতে শুরু করে। সে চিৎকার করে সবাইকে বলে সিয়ক নিজেও সংক্রমিত। কিমের উস্কানিতে কামরার সব যাত্রী সিয়ককে ভিলেন বানিয়ে দিল এবং তাকে পরের কামরায় চলে যেতে বাধ্য করে। স্বার্থপর যাত্রীরা দ্রুত দরজা বন্ধ করে জামাকাপড় দিয়ে হাতর শক্ত করে বেঁধে দেয়।
কিন্তু অন্য বৃদ্ধা বোনটি মানুষের এই চরম নিষ্ঠুরতা আর সহ্য করতে পারলেন না, তাই তিনি জম্বিদের দিকের দরজাটি খুলে দিলেন। মুহূর্তের মধ্যে পুরো কামরা জম্বিতে ভরে গেল। কিম এবং কন্ডাক্টর ছাড়া যারা অন্যদের পথ আটকে রেখেছিল তারা নিজেরাই জম্বিদের শিকার হয়ে গেল। ট্রেন যখন সুড়ঙ্গ থেকে বেরোয় তখন দেখা যায় পুরো শহর আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন। সিয়ক খবর পায় যে বুশান সেনাবাহিনী জম্বিদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। রেল লাইনে বাধার থাকায় ড্রাইভার জরুরি ব্রেক চাপেন এবং বুশান যাওয়ার জন্য অন্য একটি ইঞ্জিন খুঁজতে শুরু করেন। তিনি গ্যারেজ থেকে একটি সুরক্ষিত ইঞ্জিন বের করে আনে। এদিকে কিম আর কন্ডাক্টর টয়লেটে লুকিয়েছিল। নিজের প্রাণ বাঁচাতে কিম চরম নীচতার পরিচয় দেয়। সে কন্ডাক্টরকে জম্বিদের মুখে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে পালিয়ে যায়। ওদিকে ড্রাইভার যখন ইঞ্জিনটি বের করে আনছিল তখন সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। আগুন জ্বলতে থাকা একটি ট্রেন বেসামাল গতিতে তাদের দিকে ধেয়ে আসছে এবং তখনই জম্বি ভর্তি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে সেটি উল্টে গেল। ইয়ংগুক হঠাৎ দেখে তার গার্লফ্রেন্ড দুটো ট্রেনের মাঝে ভেসে গেছে। সে একটি খালি ট্রেনের কামরা খুলে ভেতরে ঢুকতে চায়, কিন্তু দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। তখন সে একটি যন্ত্র দিয়ে জানালার কাঁচ ভাঙতে শুরু করে, কারণ পেছন থেকে জম্বিদের দল এগিয়ে আসছিল। ঠিক সেই সময় স্বার্থপর ম্যানেজার কিম জম্বি ভর্তি ট্রেন থেকে কোনো মতে বেরিয়ে ওই কামরাটিতে উঠে পড়ে। সে নিজের প্রাণ বাঁচাতে এক মুহূর্ত না ভেবেই জিনকে জম্বিদের মুখে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তৈজুন তাকে বাঁচাতে দৌড়ে যায়। তৈজুন জম্বিদের আটকে দরজা বন্ধ করতে পারলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে দেখে তার ভালোবাসার মানুষ জিন সংক্রমিত হয়ে জম্বিতে পরিণত হচ্ছে। সেও তার গার্লফ্রেন্ডের হাতে কামড় খায়। কিম পাগলের মতো ইঞ্জিনের দিকে দৌড়াতে গিয়ে পায়ে চোট পায়। ড্রাইভার তাকে সাহায্য করতে ইঞ্জিন থেকে নেমে আসে, কিন্তু কিম এতটাই নিষ্ঠুর ছিল যে সে ড্রাইভারকেও জম্বিদের দিকে ঠেলে দিয়ে নিজে ইঞ্জিনে উঠে পড়ে। ড্রাইভার জম্বিদের শিকারে পরিণত হয়। ওদিকে সিয়কদের অবস্থা ছিল খুবই খারাপ। তারা ট্রেনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। সিয়ক কোনো মতে বের হয়ে সুজ্যানকে বাঁচানোর চেষ্টা করতেই ওপর থেকে ভারী ধ্বংসস্তূপ তাদের উপর আছড়ে পড়ে। ঠিক তখনই সেই লোকটি নিজের জীবনের ঝুঁকি নেয়। সে জম্বিদের নিজের দিকে টেনে নেয় যাতে গর্ভবতী মেয়েটি আর সুজ্যান পালানোর সময় পায়। সিয়ক অনেক কষ্টে বাধা সরিয়ে দুজনকে বের করে। ট্রেনটি উল্টে যাওয়ার পর অগণিত জম্বি সিয়কদের দিকে দৌড়াতে আসে। সিয়কের কোলে ছিল সুজ্যান আর পাশে ছিল গর্ভবতী সেই মহিলা। শত শত জম্বি তাদের প্রায় ধরে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে দুজন জম্বি নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় পেছনে এক বিশাল জটলা তৈরি হয়। এই সুযোগে তারা দৌড়ে চলন্ত ইঞ্জিনে উঠে পড়ে, কিন্তু জম্বিদের গতি ছিল অনেক। তারা এক এক করে চলন্ত ট্রেনের পেছনে ঝুলে পড়ে। দেখতে দেখতে জম্বিদের বিশাল দল ট্রেনের পেছনে ঝুলে থাকে। এই ভারী ওজনের কারণে ট্রেনের গতি কমতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সিয়ক কোনো দ্বিধা না করে সামনে এগিয়ে যায় এবং লাথি মেরে এক এক করে জম্বিদের হাতগুলো ট্রেন থেকে আলগা করে। হাঁপ ছেড়ে বেঁচে সিয়ক ইঞ্জিনের কেবিনের দিকে এগিয়ে যায়। সে ভেবেছিল সেখানে ড্রাইভার আছে, কিন্তু দরজা খুলতেই সে আতঙ্কে পিছিয়ে আসে। জম্বিরা কিমকে কামড়ে দিয়েছিল, তবে সে তখনও পুরোপুরি জম্বি হয়নি। কিম যন্ত্রণায় ছটফট করতে করতে সিয়কের কাছে বাঁচানোর আকুতি জানায়, কিন্তু কথা বলতে বলতেই সে পুরোপুরি জম্বি হয়ে সিয়কের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে সিয়ক জম্বিটির মুখ চেপে ধরলেও সেটি সুযোগ বুঝে সিয়কের হাতে কামড় দিয়ে দেয়। সিয়ক বুঝতে পারে তার সময় শেষ। সে দ্রুত কিমকে ট্রেনের বাইরে ফেলে দেয়, কিন্তু এখন সে নিজেই নিজের মেয়ের জন্য বড় বিপদে পরিণত হতে যাচ্ছে। সিয়ক সুজানের দিকে তাকিয়ে উপলব্ধি করে যে সে সারা জীবন কতটা স্বার্থপর ছিল, কখনো তার মেয়ের মনের কথা বোঝেনি। সে তার শেষ শক্তি দিয়ে ডংয়ের স্ত্রীকে ট্রেনের ইঞ্জিন থামানোর পদ্ধতি শিখিয়ে দেয়। এরপর সে সুজানের কাছে গিয়ে তাকে শেষবারের মতো আদর করে বলে, এখন থেকে সব সময় আন্টির সাথে থাকবে, ওনাকে একদম জ্বালাতন করবে না। সুজান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বাবা কোথাও যেও না, আমাকে ছেড়ে যেও না। সিয়ক কাঁদতে কাঁদতে কেবিন থেকে বের হয়ে ট্রেনের পেছনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। তার শরীর ধীরে ধীরে ভাইরাসে আচ্ছন্ন হতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে সুজানের জন্মের কথা, যখন সে প্রথমবার তার ছোট্ট মেয়েকে কোলে নিয়েছিল। সেই সুখের স্মৃতি মনে করে মরার আগে সিয়কের মুখে হাসি ফুটে ওঠে এবং সে ট্রেন থেকে নিচে পড়ে যায়। ডংয়ের স্ত্রী আর সুজান ইঞ্জিন চালিয়ে শেষ পর্যন্ত বুসান শহরের সীমান্তে পৌঁছায়। সামনের রেল লাইনে ব্যারিকেড থাকায় তারা ট্রেন থামিয়ে একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। ওদিকে সুড়ঙ্গের শেষ প্রান্তে সৈন্যরা তাদের লক্ষ্য করে বন্দুক তাক করে। সৈন্যরা নিশ্চিত ছিল না যে তারা মানুষ নাকি জম্বি। ওপর থেকে আদেশ আসে তাদের গুলি করে মেরে ফেলার। সৈন্যরা যখন ট্রিগারে আঙুল রেখেছে, ঠিক তখনই সুড়ঙ্গের ভেতর থেকে একটি গানের সুর ভেসে আসে। সুজান সেই গানটি গাইছিল যা সে তার বাবাকে শোনাতে চেয়েছিল। সৈন্যরা বুঝতে পারে জম্বিরা গান গাইতে পারে না। তারা দ্রুত বন্দুক নামিয়ে দৌড়ে গিয়ে সুজান এবং ওই মহিলাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যায়। এভাবেই এই মাস্টারপিস সিনেমাটির সমাপ্তি ঘটে।